বিরতির পর এবং একই সাথে মাছরাঙা সংবাদের পর দ্বিতীয় ঘন্টায় আমন্ত্রণ। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এরকম একটা পরিবেশে যারা বিশেষ করে মাছরাঙা টেলিভিশন দেখছেন এবং অনেকে হয়তো ঘুম থেকে ওঠেনওনি, এই মুহূর্তে যোগ দিলেন, তাদের কারো একবার শুভ সকাল বলতে চাই। দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন উদ্ভাবক এবং শিক্ষক, মোহাম্মদ কামরুল আলম খান। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। স্যার, শুভ সকাল। শুভ সকাল। আজকের দিনটা তো আজকের দিন কি বলবো, কতদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং কাজে নিশ্চয়ই ব্যাঘাত হচ্ছে। হ্যাঁ, দুটোই। বৃষ্টির জন্য একটি আনন্দ যেটা আছে ছোটকালে, যেটা এনজয় করতাম যেভাবে, এখন সেভাবে এনজয় করতে পারি না, যেহেতু সকলেই কর্মব্যস্ত, অফিসের দিকে দৌড়াতে হয়। সেই দিক দিয়ে বিবেচনা করলে জনসাধারণের একটু কষ্ট হচ্ছে। জি, ছোটবেলার কথা যেহেতু এলো, আমরা ছোটবেলার কথাতেই যাই। ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলা আসলে খুবই আনন্দের ছিল। এটা আমার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানায়, আচ্ছা, হাবলা দক্ষিণপাড়া গ্রামে আমার ছোটবেলা কেটেছে। সেই সময়টা অত্যন্ত আনন্দের ছিল। আনন্দ কেন বলছেন? আনন্দ এই জন্য ছিল, আমি হাবলা দক্ষিণপাড়ার প্রাথমিক সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। আনন্দ বলছি যে তখন ছোটবেলার যে সাথীরা ছিল, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকতাম, এবং আমার যারা অভিভাবক ছিলেন, চাচা ছিলেন, আমার আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা আমাকে পড়াশোনায় বেশ উৎসাহ উদ্দীপনা যোগাতেন। যৌথ পরিবারে ছিলেন তার মানে আপনারা? আমরা যৌথ পরিবারে ওইভাবে নয়, চাচারা আলাদাভাবেই ছিলেন। আমরা 4 ভাই 5 বোন। তবে আমার মেজো চাচা যিনি ছিলেন, উনি মারা গেছেন। তো উনি আমাকে খুব উৎসাহ যোগাইতেন পড়াশোনায়। তা আমার মনে হয় যে উনি এই উৎসাহ দেওয়াতেই আমার পড়াশোনার গতিটা বৃদ্ধি পেয়েছিল। এছাড়া আমার আরও যারা চাচা সম্পর্কে ছিলেন, আমার বড় ভাই ছিলেন, তারাও আমাকে পড়াশোনায় উৎসাহ যোগাতেন। বাবা কি করতেন? আমার বাবা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। কৃষির সাথে কি কোনো যোগাযোগ ছিল ওনার? না, অ্যাকচুয়ালি আমাদের কৃষির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক থাকার জন্যই আমার পড়াশোনার যে গতি, সেটা আসলে বৃদ্ধি পেয়েছিল। জি, আচ্ছা, ছোটবেলার গল্প থেকে আমরা আরো কিছু শুনতে চাই এবং বড়বেলার গল্পে আমরা আসবো আস্তে আস্তে। তবে তার আগে আপনার সম্পর্কে একটু জানাই আমাদের দর্শকদেরকে ছোট্ট করে, তারপর আড্ডা ফিরছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ কামরুল আলম খান, যিনি একজন উদ্ভাবক ও শিক্ষক। তার সাথে কথা হচ্ছে। তিনি পাথরকুচি পাতার বিশেষ দ্রবণ থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন। 2008 সাল থেকে এই বিষয়ে গবেষণা শুরু করেন। প্রথমে 12 ভোল্টের ক্ষুদ্র আকৃতির বাতি জ্বালিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 2012 সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে টমবার্গ অ্যাওয়ার্ড, স্টেট বিশ্ববিদ্যালয় থেকে হোয়ার্টন অ্যাওয়ার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সনদ, আইসিসকো অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে পাথরকুচি বিদ্যুৎ উৎপাদন ও সৌর বিদ্যুতের উপর গবেষণা করছেন তিনি। পাশাপাশি বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। তার কাজের প্রসঙ্গে তো নিশ্চয়ই কথা হবে, খুব ইন্টারেস্টিং তার কাজের বিষয়টি। তবে তার আগে ছোটবেলার যে গল্পে ছিলাম সেই গল্পে ফিরি। আপনি কেমন ছিলেন স্বভাবগত দিক থেকে? কিছু বাচ্চারা খুব দুরন্ত হয়, কেউ কেউ শান্ত হয়, পড়ুয়া হয়। আপনি কেমন ছিলেন? অ্যাকচুয়ালি আমি কেমন ছিলাম সেটা তো আমি বললে হবে না। তবে আমার যেটা মনে হয় যে আমি আসলে যে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মেজো চাচা, বড় চাচা, আমার আব্বাকে, এবং এনারা আমাকে বেশ স্নেহ করতেন। এবং আমার যারা বড়, আমার বংশের, আমার পাড়া প্রতিবেশীর যারা মুরব্বিয়ান ছিলেন, তারাও আমাকে অত্যধিক স্নেহ করত। এর থেকে আমার মনে হয় যে আমি ছোটবেলায় একটু শান্তশিষ্ট ভদ্র ছিলাম, এবং আমাকে অনেকেই বলতো আমি নাকি একটু কথা কম বলতাম, চুপচাপটাই বেশি থাকতাম। সেরকম প্রসঙ্গে আমার মনে পড়ে। তবে স্বাভাবিকভাবে যেটা হয় যে খেলাধুলা, যেহেতু তখন অবারিত মাঠ পেয়েছেন, বন্ধু বান্ধব মিলে খেলাধুলা তো নিশ্চয়ই হয়েছে। ফুটবল খেলা নিয়ে মজার কিছু গল্পও আছে আপনার? অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় আমরা তো খেলাধুলা করতাম ফাঁকে ফাঁকে,
আমরা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, তো সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে। আমার সমবয়স্ক যারা বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে বিশেষ করে ওই পাড়া প্রতিবেশীর গাছের যে জাম্বুরা ছিল সেই সমস্ত জাম্বুরাগুলো পেরে ফুটবল খেলতাম। তারপর আমাদের গ্রামে হাবলা দক্ষিণপাড়া গ্রামে একটি ফুটবল খেলার মাঠ আছে, সেখানেও মাঝে মধ্যে খেলতাম। তবে ওই ফুটবল খেলায় যে আমি খুব পারদর্শী ছিলাম সেটা বলবো না, তবে মাঝে মধ্যে খেলতাম, চেষ্টা করতাম আর কি। জি, ফিজিক্স, কেমিস্ট্রি বা এইসব কঠিন কঠিন আমি সাবজেক্টগুলো একটু আসলে বলিনি, খেলাধুলার প্রসঙ্গ যেহেতু আসলেন, একটি স্মৃতি আমার মনে পড়ে। আমি যখন এসএসসি পাশ করি তখন আমাদের গ্রামে বিকালবেলায় খেলা হচ্ছিল। তো একদিন প্রতিযোগিতামূলক একটি খেলা শুরু হলো, রাস্তার পূর্ব পার আর পশ্চিম পার। আচ্ছা, তো আমার খুব ইচ্ছে হলো যে আমি এই প্রতিযোগিতাপূর্ণ খেলায় আমি অংশগ্রহণ করব। প্রায় 1000 খানিক দর্শকও আছে। তা আমি খেলায় অংশগ্রহণ করলাম। তা আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন ওনার হয়তো ইচ্ছা ছিল না যে আমি খেলি, কারণ যেহেতু প্রতিযোগিতামূলক খেলা, কিন্তু তারপরেও আমাকে আবার বসিয়ে দিলেন না। তা আমাকে লেফট কর্নারে দিলেন, বল তৈরি করে দিচ্ছে, আমিও বল মারছি গোলের দিকে। কিন্তু যখনই আমি বল মারছি, লাথি মারছি, তখন বাহির থেকে আওয়াজ আসছে, ওকে নামাইছে কে, ওকে নামাইছে কে। মনটা খুব ছোট হয়ে গেল যে হয়তো আমি ভালো পারফরমেন্স শো করতে পারছি না। চিন্তা করলাম যে এবার বল আসলে সুযোগ সন্ধানী প্লেয়ার হিসেবে দাঁড়ালাম, যে গোল করেই ছাড়বো। তো বল আসলো ঠিক কিছুক্ষণ পরেই, বল মারলাম একদিকে, চলে গেল আরেকদিকে। তখন আওয়াজের পরিমাণটা আর একটু বেড়ে গেল বাহির থেকে। তখন আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন উনি আমাকে আবার বসেও দিতে পারছেন না। আমার 2 বছর সিনিয়র ছিল, তখন আমাকে গোলকিপারে বসিয়ে দিল। আচ্ছা, গোলকিপারে তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে এখানে আমি উজ্জ্বলতার স্বাক্ষর আমি রাখবো, বল যেভাবেই হোক এই পোস্টের ভিতর দিয়ে আমি ঢুকতে দেব না। ঠিক সত্যি সত্যি কিছুক্ষণ পর একটা বল আসলো, আমি 2 হাত দিয়ে যখন ফিরালাম তখন আমার ডান হাতের এই কবজিটা এখান থেকে এখানে চলে আসলো এবং খেলাটা বন্ধ হয়ে গেল। আমাকে নিয়ে আমার বন্ধুরা হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করলো। শুধু বল থামাননি, আপনি পুরো খেলাই বন্ধ করে দিয়েছেন। এই চিঠিটা আসলে যখন মনে হয় তখন নিজেও আমি হাসি যে সেখানকার জন্য সেই সময়ের জন্য কষ্টকর ছিল, কিন্তু বাট এখন খুব ইন্টারেস্টিং। আমরা ছোট্ট একটা বিরতির পরে বাকি আড্ডাতে ফিরছি। দর্শক আশা করছি সাথেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আরও একবার আমন্ত্রণ আপনাদেরকে। আমাদের সাথে আজ দ্বিতীয় ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন উদ্ভাবক ও শিক্ষক মোহাম্মদ কামরুল আলম খান। চলুন দর্শক তার কাছে ফিরি আবারও। ছোটবেলার কথা শুনছিলাম এবং যেটা মনে হচ্ছিল যে পড়াশোনার ব্যাপারে আপনার পরিবার আপনাকে বেশ উৎসাহ দিত, তো সবকিছু মিলিয়েই ভালো ছাত্রও যেহেতু ছিলেন, উদ্ভাবনী ব্যাপারটা কি আপনার মধ্যে ছিল ছোটবেলা থেকেই? মানে নতুন কোনো কিছুর প্রতি কৌতূহল, কিছু একটা আবিষ্কার করার চেষ্টা, ইচ্ছা, এরকম কি ছিল? অ্যাকচুয়ালি ওরকম কিছু না থাকলেও আমার ইচ্ছে ছিল যে আমি বিজ্ঞান বিভাগে পড়ব। আচ্ছা, সেই বিজ্ঞান গ্রুপে আমি পড়াশোনা করি এসএসসিতে, তারপর ইন্টারমিডিয়েট, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স, মাস্টার্স। পরবর্তীতে পিএইচডি করি হলো রিনিউয়েবল এনার্জির উপর। রিনিউয়েবল এনার্জি সম্পর্কে সকলেরই আইডিয়া আছে। এটা এক ধরনের গ্রিন এনার্জি, মানে ইট ক্যান বি জেনারেটেড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড উইল নেভার রান আউট। এটা পৃথিবী যতদিন থাকবে এই রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো থাকবে। যেমন এই যে আপনারা নাম শুনেছেন, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োগ্যাস, বায়োমাস, ওয়াটার, টাইডাল, অটেক, এই সমস্ত সোর্সগুলোকে বলা হয় রিনিউয়েবল এনার্জি। তো আমার পিএইচডিতে ছিল এটি। তখন থেকে বেশ রিনিউয়েবল এনার্জির উপর আমার একটি আকর্ষণ জন্ম হয় না, কিন্তু সেটা তো পিএইচডির বা একাডেমিকের যাওয়ার অনেক পরের ব্যাপার। কিন্তু যখন আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করবেন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, এবং সিলেকশনের একটা ব্যাপার থাকে, আমরা সাধারণত দেখি যে সায়েন্সে যারা পড়াশোনা করেন স্পেশাল ইন্টারেস্ট না থাকলে সাধারণত এই জায়গাগুলোতে আসেন না। আবার মেধাবী না হলেও অনেক সময় শিক্ষকরা দিতেও চান না। তো এটা কি আপনারই সিলেক্টেড ছিল নাকি আপনার বাবা চেয়েছিলেন? না, এটা আমারই সিলেকশন ছিল।
তে আমার বায়োকেমিস্ট্রিতে ভর্তির সুযোগ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তবে তখন আমি ওই বায়োকেমিস্ট্রি অ্যাভয়েড করে তখন আমি ফিজিক্সেই পড়াশোনা করি। মানে এটা আমার লক্ষ্যটা চয়েস কি ছিল। ছিল আসলে? অ্যাকচুয়ালি লক্ষ্যটা ছিল যে তখন আমার যে নিউক্লিয়ার ফিজিক্স পড়ব, পরবর্তীতে যখন এমএসসি থিসিস করব তখন আমি চিন্তা করলাম যে তখন আমার এমএসসিতে একটা সাবজেক্ট ছিল সোলার এনার্জি। তখন আমি ওই সোলার এনার্জি সাবজেক্টটাও নিলাম, এটা অপশনাল সাবজেক্ট ছিল। ওই সোলার এনার্জি সাবজেক্ট নেওয়ার পরই তখন আমি ওই নিউক্লিয়ার ফিজিক্স থেকে সুইচ করে রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকে পড়ি। আচ্ছা, যে এটা আমাদের দেশের জন্য প্রয়োজন। আচ্ছা, কারণ হলো যে আমাদের দেশের যে প্রধান মানে এনার্জির সোর্স অয়েল, গ্যাস এবং কোল, এগুলো তো মিনারেল সোর্স, এগুলো শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্যাসের কথাটা চিন্তা করতাম যে প্রায় 89% ইলেকট্রিসিটি যেখানে গ্যাস থেকে আসছে, সেই গ্যাস তো অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাচ্ছে, আপনারা জানেন। তখন থেকে আমি চিন্তা করলাম যে না, তাহলে রিনিউয়েবল এনার্জির এক সময় দরকার পড়বে আমাদের। কাজে এই সাইটটা নিয়ে গবেষণা করা আমাদের দেশের জন্য জরুরি। তখন আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে গবেষণা কাজ করি। ওকে, ফাইন। ফার্স্ট প্রজেক্টটা কোনটা ছিল? হ্যাঁ, ফার্স্ট প্রজেক্ট আমার এমএসসিতে ছিল সোলার এনার্জি। আমার ডক্টরেট ডিগ্রিতেও সোলার এনার্জি। তার পরবর্তীতে আমি দেখলাম যে রিনিউয়েবল এনার্জি সোর্সের তো আরও সদস্য আছে, যেমন কতগুলো নাম আমি বললাম একটু আগে। তার মধ্যে ওয়েভ এনার্জি, টাইডাল এনার্জি, বায়োমাস, এগুলো নিয়েও আমাদের গবেষণা কাজ করা দরকার। ওই কথাটা মাথায় রেখেই আমি দেখলাম যে বায়োমাস এনার্জি নিয়ে কাজ করা যায় কিনা। তখন ইন্টারনেট, ওয়েবসাইট, লিটারেচার, জার্নাল, এগুলো নিয়ে স্টাডি করতে করতেই তখন আমি বায়োমাস নিয়ে গবেষণা কাজ শুরু করি। বায়োমাস বলতে বোঝানো হয় যে উদ্ভিজ্জ দেহকে কাজে লাগিয়ে এনার্জি প্রোডাকশন করা। যেমন প্রাথমিকভাবে কি দিয়ে মানে শুরু করেছিলেন? আপনার পাথরকুচি দিয়ে পরবর্তী সময়ে আপনি তো সফলতা পেয়েছেন। প্রথমে কি না, প্রথমে বায়োমাস এনার্জি সম্পর্কে আমি জানলাম যে এটা কোথায়, কোন দেশে, কিভাবে ব্যবহার হয়। কারণ হলো আপনারা জানেন যে বায়োমাস এনার্জিটা দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার হয়, আমাদের দেশেও কিন্তু তাই। যেমন গ্রাম বাংলার মা বোনেরা রান্না বান্না করে লাকড়ি, এটাও বায়োমাস। বায়োমাস বলতে হলো উদ্ভিজ্জ দেহকে কাজে লাগিয়ে এনার্জি প্রোডাকশন করা। আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখলাম যে দ্রুত বর্ধনশীল কিছু গাছ আছে, এগুলো কাল্টিভেশন করে সেগুলো পুকুরের মতো গর্ত করে সেখানে পচানোর ফলে যে মিথেন গ্যাস তৈরি হয়, সেটা একটা পাইপ দিয়ে এনে বার্নার জ্বালানো হচ্ছে। তারপরে এটা দিয়ে স্টিম প্রোডাকশন করে টারবাইন ঘুরিয়ে তারপরে আপনার জেনারেটরের সঙ্গে কাপলিং করে ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। কিন্তু আমি চিন্তা করলাম যে সরাসরি বায়োমাস থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা যায় কিনা। তখনই পাথরকুচি পাতার বিষয়টি আসে। পাথরকুচি পাতাকে দেখলাম যে কোনো কোনো দেশে মিরাকল লিভ বলা হয়। এটার অনেকগুলো ভার্নাকুলার নেম আছে, এক এক দেশে এক এক নামে ডাকে। কোথাও মাদার অফ থাউজেন্ডস, মাদার অফ মিলিয়নস, লিপ অফ লাইফ, পাতার থেকে পাতা একমাত্র গাছ হলো পাথরকুচি পাতা। প্রেগন্যান্ট লিভ বলা হয়, এয়ার প্লান্ট বলা হয়, স্টোন সিজ বলা হয়, মানকিজ ইয়ার বলা হয়, মানকি ইয়ার্স, এরকম ছোট্টি দেখি যে সাধারণ নামে একে ডাকে। ধরুন মিরাকল লিভ বলা হয়, এটা দেখলাম সব দেশে প্রায় স্বীকৃত। মিরাকল লিভ বলার অন্যতম কারণ দেখলাম যে এটার যে মেডিসিনাল ভ্যালু অত্যধিক হাই। হ্যাঁ, এটা দিয়ে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখলাম পার্শ্ববর্তী দেশের ফুক মেডিসিন বলতে কিন্তু পাথরকুচি পাতার বিকল্প নাই। কি মেডিসিন? ফুক মেডিসিন, পল্লী চিকিৎসা। ওকে, ধরেন আপনার ডিসেন্ট্রি হলো, তারপরে জন্ডিস হলো, কিডনির প্রবলেম হলো, পাথরকুচি পাতা রস খাচ্ছে। হ্যাঁ, তখন চিন্তা করলাম যে এর কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো কি কি আছে। আচ্ছা, তখন দেখলাম যে হ্যাঁ, এর ভিতরে না একটু থামাচ্ছি, মানে
প্রথমেই কি পাথরকুচি পাতাকেই নক করলেন, নাকি এরকম 5-7টে প্ল্যান্ট বেছে নিয়েছিলেন যে তার মধ্যে থেকে প্রথমে আমরা আসলে 20-22 প্রকার পাতা নিয়ে কাজ শুরু করলাম, যে দেখি পাতার থেকে কোনো পাওয়ার প্রোডাকশন হয় কিনা। লেবু পাতা, আম পাতা, জাম পাতার থেকে শুরু করে তারপর বট পাতা, এরকম 22 প্রকার পাতা নিয়ে আমাদের ছাত্রদের নিয়ে গবেষণা কাজ শুরু করলাম। কত সালে এটা? এটা 2008-এর দিকে। তখন আমরা দেখলাম যে হ্যাঁ, মোরলেস সব পাতাতেই ইলেকট্রিসিটি হয়, কিন্তু তার লংজিভিটি কম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন এই পাথরকুচি পাতাটাই দেখলাম আমরা বেস্ট, এবং আমরা সিলেকশনে নিলাম যে এটাই পাওয়ার প্রোডাকশনের কাজেও লাগানো যেতে পারে। এটাকে যেহেতু মিরাকেল লিফ বলা হয়, তাহলে সত্যিটা মিরাকেল, যে শুধু মেডিসিনাল ভ্যালু নয়। এই হাইপোথিসিসটা কিভাবে এটা কাজের মধ্যে আসলো, এবং এটা তো এখন অনেক বড় একটা সাফল্যের জায়গায় আছে, পুরো ধারাবাহিকভাবেই আমরা জানবো। একটু সংবাদটা জেনে আসি তারপরে। দর্শক, সংবাদ জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সাব্বির অপেক্ষা করছে আমাদের জন্য। সাব্বির। ধন্যবাদ কিবরিয়া। ধন্যবাদ। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টাটি আমরা কাটাচ্ছি উদ্ভাবক ও শিক্ষক মোহাম্মদ কামরুল আলম খানের সাথে। চলুন আবারও তার কাছেই ফিরি। জি, পাথরকুচি পাতা নিয়ে যে আপনাদের গবেষণা, সেই প্রসঙ্গে আমরা ছিলাম, এবং আপনি বলছিলেন যে অনেকগুলো পাতা গবেষণা করার পর পাথরকুচিকেই বেস্ট মনে হলো। এবং শুরুর দিকে একদম ইনিশিয়াল স্টেজে কি ধরনের রেজাল্ট পাচ্ছিলেন আপনারা? না, ইনিশিয়াল স্টেজে বললাম যে আপনার যখন আমরা একজন এমএসসি থিসিসের স্টুডেন্টকে নিয়ে কাজ শুরু করলাম, তখন দেখলাম এর লংজিভিটিটা বেশ হাই। এটা ছিল শুরুর দিকে। তখন আমরা দেখলাম যে এর কারেন্ট ভোল্টেজ পাওয়ার আরো বাড়ানো যায় কিনা, কোন সেকেন্ডারি সল্ট এর মধ্যে অ্যাড করলে পারফরমেন্স বৃদ্ধি পায় কিনা। তো সে পারফরমেন্স হিসাবে বৈজ্ঞানিক কিছু টার্ম, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ আমরা স্টাডি করি পরবর্তীতে। আরও প্রায় 6 জন ছেলে, টোটাল 7 জন এটার উপরে এমএসসি থিসিসের গবেষণা কাজ সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আমরা ইন দি মেন টাইমে সেকেন্ডারি সল্টের সঙ্গে অ্যাড করে এর বিভিন্ন ধরনের পারফরমেন্স, বিভিন্ন স্পেসিফিকেশনের জন্য স্টাডি করে ফেলছি। যেমন সেগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটার এনার্জি ইফিসিয়েন্সি, কারেন্ট ইফিসিয়েন্সি, কুলম্ব ইফিসিয়েন্সি, এটার পালস পারফরমেন্স কীরকম হবে, এর লাইফ টাইম কেমন হবে, এটার ডিসচার্জ, সেলফ ডিসচার্জ ক্যারেক্টারিস্টিক কীরকম হবে, ডিসচার্জ ক্যারেক্টারিস্টিক